আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই ভালো আছো? বাংলাদেশে কোভিড-19 আক্রান্তের জন্য তোমাদের কলেজগুলো এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তোমরা সবাই জানো। এবং এই বন্ধের সময় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের ক্লাস করানো এবং ক্লাসের ওই অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা। আশা করি তোমরা সবাই অনলাইনের মাধ্যমে ক্লাস দেখতেছো এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতেছো। এবং আমার ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবা। আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার এর দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়ের কর্মী সংস্থান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি কর্মী সংস্থান বলতে কি বুঝি। কারণ যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি সম্পর্কে আমাদের ধারণা যদি না থাকে তাহলে অধ্যায় সম্পর্কে অন্য বিষয়ে আলোচনা করলেও সেই বিষয়ে আমরা অনেক সময় বুঝতে কষ্ট হয়। তো তোমরা জানো, ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাস করেছি। ব্যবস্থাপনা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, ব্যবস্থাপনা কাজ সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। তোমরা অবশ্যই অনলাইনে ক্লাসগুলো দেখেছ এবং ব্যবস্থাপনা কাজ সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই সৃষ্টি হয়েছে। ব্যবস্থাপনা কাজ কয়টি আমরা সবাই জানি। ব্যবস্থাপনা কাজের মধ্যে প্রথম কাজটি হলো কি? পরিকল্পনা, সংগঠন, তারপর হলো কি? কর্মী সংস্থান। একজন ব্যবস্থাপক তার কাজের মধ্যে খুব ভালো একটি পরিকল্পনা করলো, সেই অনুযায়ী সে ভালো একটি সংগঠন করলো, কিন্তু প্রতিষ্ঠানের জন্য দক্ষ অভিজ্ঞ কর্মী সংস্থান করতে পারলো না, বা যে কাজের জন্য কর্মী প্রয়োজন সেই যোগ্যতা অনুযায়ী কর্মী সংগ্রহ করতে পারলো না, মেধা সম্পন্ন কর্মী সংগ্রহ করতে পারলো না। ব্যবস্থাপক নিজে হাতে সকল কাজ করেন না, তাকে অন্যের কাজের উপরেই নির্ভর করতে হয়। তাহলে কর্মী সংগ্রহ করা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ এবং প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কর্মী সংস্থান একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি প্রতিষ্ঠানের যতগুলো সম্পদ আছে, সকল সম্পদগুলোর মধ্যে মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মানব সম্পদকে সঠিকভাবে, মানব সম্পদকে যুগোপযোগীভাবে, মানব সম্পদকে দক্ষভাবে পরিচালনা করতে পারে, সেই প্রতিষ্ঠান অবশ্যই লাভজনক হবে। তাহলে আমরা প্রথমে আসি কর্মী সংস্থান বলতে কি বুঝি। কর্মী সংস্থান বলতে আমরা বুঝি কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, এই সকল বিষয়গুলোকে একত্রে আমরা কর্মী সংস্থান বলি। অনেকে কিন্তু সহজ ভাষায় কর্মী সংস্থান বলতে কর্মী সংগ্রহ করে কি বোঝানো হয়। কর্মী সংস্থান শব্দটি এসেছে স্টাফ থেকে প্রথম, তারপর হলো স্টাফিং থেকে, স্টাফ থেকে স্টাফিং। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কর্মী সংস্থান বলতে আমরা কি বুঝি? কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, পদোন্নতি এবং প্রশিক্ষণ। একটি প্রতিষ্ঠানের কর্মী সংস্থানের গুরুত্ব অনস্বীকার্য। প্রতিষ্ঠানের যাবতীয় কাজ কিন্তু কর্মীই করে থাকে। সেখানে দক্ষ, অভিজ্ঞ, মেধা, যোগ্যতা সম্পন্ন কর্মী যদি
না হয় তাহলে প্রতিষ্ঠানের যে স্থির লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পৌঁছাতে পারবে না। তাহলে একজন ব্যবস্থাপককে অবশ্যই ওই ধরনের মানসম্মত কর্মী সংগ্রহ করতে হবে। তাহলে প্রথমে আমরা আসি আমাদের যে আজকের যে মূল বিষয়টা, প্রশ্নটি সেটা হলো যে আমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করি। প্রশ্নটি হলো যে কর্মী সংগ্রহের উৎসসমূহ কী কী? আমাদের প্রশ্নটি হলো কর্মী সংগ্রহের উৎসগুলো বর্ণনা। আমাদের কর্মী সংগ্রহের উৎসের মধ্যে প্রথমে আমরা আসি দুটি ভাগে ভাগ করি। একটা হলো আভ্যন্তরীণ উৎস, আর একটি হলো কি বাহ্যিক উৎস। আভ্যন্তরীণ উৎসকে আবার 6টি শ্রেণীতে ভাগ করা হয়। 6টি শ্রেণীতে ভাগ করা হয়। আর মধ্যে প্রথমে আমরা আসি কর্মী পদোন্নতির মাধ্যমে করা যায়। কর্মরত কর্মীদের সুপারিশ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ, বদলি পদোন্নতি, খণ্ডকালীন অস্থায়ী কর্মী, শ্রমিক সংঘের সুপারিশ। প্রথমে আমরা আসি কি আভ্যন্তরীণ উৎস বলতে আমরা কি বুঝি? আভ্যন্তরীণ উৎস হলো প্রতিষ্ঠানের ভিতর থেকে বা ভিতরে যারা কর্মরত কর্মী আছে তাদের মাধ্যমে কর্মী নিয়োগ করার প্রক্রিয়াকে বলা হয় কি আভ্যন্তরীণ উৎস। আবার আমি পুনরায় বলতেছি, কর্মী সংগ্রহের আভ্যন্তরীণ উৎস বলতে আমরা কি বুঝি? প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মী বা অভ্যন্তর থেকে বিভিন্নভাবে পদোন্নতি। তাহলে আমরা দেখতে পাই যে কর্মী আভ্যন্তরীণ উৎস থেকে আমরা বিভিন্নভাবে কর্মী সংগ্রহ করে থাকি। তাহলে প্রথমে আমরা সেই কর্মী পদোন্নতি। কর্মী পদোন্নতি বলতে আমরা কি বুঝি? কর্মী পদোন্নতি হলো যে বর্তমান কর্মী যে পদে আছে সেই পদ থেকে আরো উচ্চ পদে উন্নীত হওয়ার প্রক্রিয়া বা উন্নতি হওয়াকে বলা হয় কর্মী পদোন্নতি। কোনো কর্মী চায় না দীর্ঘদিন যাবৎ কোনো একটি তার ওই পদেই সে সবসময় আসীন থাকুক। প্রত্যেকটি কর্মী তার বাসনা থাকে, তার ইচ্ছা পোষণ থাকে যে কর্মী কীভাবে তার চেয়ে উপরের পদে উঠানো যায়। তো অনেক সময় কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতার মূল্যায়নের মাধ্যমে কর্মীকে তার উচ্চ পদে আসীন করে কর্মী পদোন্নতি দেওয়া হয় এবং কর্মী পদোন্নতির মাধ্যমে কর্মী পদ শূন্য পদ পূরণ করা হয়। তারপর হলো কর্মরত কর্মীদের সুপারিশ। প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল কর্মী কাজ করে এবং তাদের গুডিল খুব ভালো, মালিক পক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে যে ওই কর্মীগুলো কাজগুলো ভালো, তাহলে তাদের আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয় বা তাদের পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে যদি এ ধরনের যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মী থাকে তাহলে তাদের সুপারিশের মাধ্যমে এই কর্মী নিয়োগ দেওয়া হয়। আরেকটা হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ বলতে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সুপারিশের মাধ্যমে যে কর্মী নিয়োগ করা হয়, তাদের সুপারিশের মাধ্যমে যে শূন্য পদগুলো পূরণ করা হয় সেগুলো বলা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ। তারপর আমরা আসি বদলি ও পদোন্নতি। অনেক সময় প্রতিষ্ঠানে অনেক বেশি কর্মী যদি থাকে তাহলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করেও শূন্য পদ পূরণ করা হয়। অনেক সময় পদোন্নতির মাধ্যমেও শূন্য পদ পূরণ করা হয় বিভিন্ন ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা হিসেবে। তারপর আমরা আসি কি খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী। খণ্ডকালীন বলতে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কাজের জন্য সাধারণত এই ধরনের কর্মীগুলো নিয়োগ করা হয় এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে থেকে দেওয়া হয়। শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘ সম্পর্কে তোমাদের অনেকেই ধারণা আছে। ইংরেজিতে বলা হয় ট্রেড ইউনিয়ন বা আমরা ইউনিয়ন বলে থাকি। সাধারণত শ্রমিকরা যে ধরনের তাদের নির্বাচনের মাধ্যমে তাদের যে ইউনিয়ন করা হয় সেটা হলো শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘের সুপারিশের মাধ্যমে করা হয়। এখন আমরা শিখি বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস বলতে প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী নিয়োগ করা হলে তাকে বলা হয় বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসের অন্যতম হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন আমরা বুঝি যে অনেক সময় তোমরা পত্র পত্রিকা পড়ো,
এবং বিভিন্ন ধরনের মিডিয়ার সাথে তোমরা সম্পৃক্ত আছো। টিভিতে সম্পৃক্ত দেখবা অনেক সময় পত্রিকার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি লেখা থাকে। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অনেক কর্মী সংগ্রহ করা হয় এবং বিভিন্ন অনেক সময় ভালো বিজ্ঞাপন দিয়ে কর্মীদেরকে আকৃষ্ট করা হয়, আকৃষ্ট মাধ্যমে হয়। তারপর আমরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সাধারণত ভালো উন্নত মানের কলেজগুলো, মানসম্মত কলেজ এবং বড় বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে, যাদের প্রয়োজন তারা আগে থেকেই ছাত্রদেরকে উৎসাহ প্রদান করে থাকে যে পাস করার পরে তাদের কোম্পানিতে বা তাদের প্রতিষ্ঠানে বা তাদের সংস্থায় যেন তারা চাকরি নিতে যায় বা নেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়। সেটা হলো কলেজ বিশ্ববিদ্যালয়। চাকরি বিনিয়োগ কেন্দ্র। চাকরি বিনিয়োগ কেন্দ্র বলতে আমরা বুঝি, অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের মধ্যস্থকারী মিডিয়া সাধারণত নিয়োগ করে থাকেন, এগুলো সাধারণত সিকিউরিটি থাকে। তারপরে আমরা পেশাগত বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক সময় দেখা যায় যে কাজের মান সম্পর্কে, কাজ সম্পর্কে জ্ঞানমূলক শিক্ষা দেওয়া এবং বৃত্তিমূলক প্রতিষ্ঠান শিক্ষা, সাধারণত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাধারণত এই ধরনের চাকরি দেওয়া হয় এবং যাদের প্রয়োজন হয় তারা ওই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এসে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে তাদের প্রতিষ্ঠানে কাজ করার জন্য। তারপর আমরা যে প্রাইভেট নিয়োগ সংস্থা, বিভিন্ন ধরনের নিয়োগ সংস্থা আছে, সাধারণত সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে এবং এই ধরনের নিয়োগ সংস্থা আমরা দেখি, বিভিন্ন নিয়োগ সংস্থা আমরা দেখি, তাদের মাধ্যমে এই নিয়োগগুলো দেওয়া থাকে। তারপর কর্মসংস্থান কমিশন, বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের কর্মসংস্থান কমিশন আছে, যাদের কাজটা হলো যে অন্যের পক্ষ হয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে মেধা সম্পন্ন কর্মী নিয়োগ করে দেওয়া। তারপর আমরা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক সময় দেখতে পাই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখি, ইন্টারনেটের মাধ্যমে কাজের চাহিদা দেওয়া হয় এবং তাদের কাজ সম্পর্কে ধারণা নিয়ে অনেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এগুলো আমাদের কর্মী সংগ্রহের উৎস। এই সকল উৎসের মধ্যে সাধারণত কর্মী, একজন ব্যবস্থাপক কর্মী সংগ্রহ করে থাকে। তাহলে আমরা এখান থেকে আমরা কি শিখলাম, যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কী করেন, বিভিন্ন উৎসের মাধ্যমে কর্মী সংগ্রহ করে থাকেন এবং উৎসগুলো সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই হয়েছে। তোমরা সবাই ভালো থাকবা এবং সবাই মাস্ক ব্যবহার করবা এবং কোভিড-19 থেকে মুক্ত হওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবা, নিজের স্বাস্থ্যবিধি মেনে চলবা, অন্যকে মেনে চলার জন্য উৎসাহ দিবা। এই বলে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।